কখনোই বাড়ির বাইরে যেতে চায় না, এমনকি পাড়া প্রতিবেশীর সাথেও তেমন একটা মিশতে চাই না। সবসময় একা থাকতে ভালো লাগে, ঘরের কাজ করতে ভালো লাগে, ভিডিও করতে ভালো লাগে, এডিট করতে ভালো লাগে, তবুও যেন কারোর সাথে মিশতে ভালো লাগে না। কেন ভালো লাগে না আমার জানা নেই, শুধু এটাই বলতে পারি ভালো লাগে না। সকালে ঘুম থেকে উঠে রান্নাবাড়ি করা, সবার যত্ন নেওয়া, নিজের যত্ন নেওয়া, ব্যাস এইভাবেই আমার দিন শুরু হয় আর এইভাবেই আমার দিনটা শেষ হয়। আমি সব সময় একা থাকতে ভালোবাসি, এই জন্য সবাই মনে করে আমার হয়তো প্রচুর অহংকার, আমার নিজের দিমাগের শেষ নেই। তবে কি বলো তো, খাওয়া দাওয়া করে সবাই মিলে একসাথে আড্ডা দাও, এই ধরো 4-5 জন মিলে একসাথে আড্ডা দিলাম, যখনই একজন সেখান থেকে সরে গেল তার নামে বদনাম শুরু। আবার যখন দ্বিতীয়জন সরে গেল তখন আবার তার নামে। এই কথাগুলো শুধু একটা পাড়ার না, এটা হলো প্রত্যেক পাড়ার গল্প। প্রত্যেক পাড়ায় এমন হয়ে থাকে, সেটা আমার মনে হয়। তা যাই হোক, আজকে অনেক কথা বলে ফেললাম। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই কমেন্টে জানাতে একদমই ভুলো না। আজ হলো রবিবার, প্রত্যেক রবিবারের মতনই আজকেও চলে গিয়েছিলাম টাইম কলের জল আনতে। আজকে যেন অন্য একটা জায়গায় গিয়েছিলাম, যেখানে একদম ফাঁকা ছিল, আমরা তাড়াতাড়ি করে জল আনতে পেরেছিলাম। আর আসার পথে যেন তোমাদের দাদাভাই আজকে চিকেন নিয়ে আসছিল। কালকে রাত্রেবেলায় বলেছিল তার নাকি চিকেন খেতে মন চাইছে, তো বললাম ঠিক আছে নিয়ে আসো, চিকেন খেতে তো আমারও বেশ ভালো লাগে। আজকে সকালবেলা তো ভাত বানাইনি, শুধু রুটি আর সবজি বানিয়েছিলাম, এই জন্য জল আনার সাথে সাথেই আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আমাদের আবার 3 বেলা ভাত না হলে চলে না, সে রুটি খাই আর যাই খাই না কেন। ওই যে অভ্যাসের দাস, যেটাই অভ্যাস করি না কেন সেটাই ধীরে ধীরে কিন্তু আমাদের সাথে চলতে থাকে। যাই হোক, এদিকে কিন্তু মাংস রান্না করার জন্য আমি মোটামুটি সব কিছু রেডি করে নিয়েছি। আলু, পেঁয়াজ, রসুন, আদা সব কিছু রেডি করার পরে যেই মাংসগুলো একদম নরম ছিল সেগুলো আমি আলাদা করে নিয়েছি। সেটা দিয়ে বানাবো চিকেন পকোড়া। চিকেন পকোড়ার আমি ইউটিউবে বেশ অনেকগুলো রেসিপি দেখলাম, তার মধ্যে সিম্পল রেসিপি আমার এটাই মনে হলো এটা মোটামুটি বানিয়ে নিব। মাংসের মধ্যে কিন্তু লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এসব মশলা দিয়েছিলাম, সাথে দিয়েছি একটু পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা, একটা না ডিমও দিয়েছিলাম। ওই যে বললাম ভিডিওতে দেখেছি সেই জন্য একটা ডিম দিয়েছি। সব কিছু ভালো মতো মিশিয়ে আমি বেশ অনেকক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম। এইদিকে আমি আবার মাংসের জন্য কিন্তু আলুটাও ভাজা বসিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখলাম বেশ অনেকটা ম্যারিনেট হয়তো হয়ে গেছে। আমার রান্নাবাড়ির ব্যাপারে তেমন একটা ধারণা নেই, ওই আন্দাজ করে রান্না করি আর কি। তবে দেখি মাঝে মাঝে ভালো হয়, আবার মাঝে মাঝে ভালো হয় না। তবে সবাই চুপচাপ করে খেয়ে নেয়, কারণ যে কোনো রান্নার পেছনে আমি অনেক পরিশ্রম করে থাকি, সেটা সবার নজরে আসে। সেই জন্য মনে হয় কেউ তেমন কিছু আমাকে বলে না। তা যাই হোক, এদিকে কিন্তু মাংসগুলো ভাজা হচ্ছে, মানে পকোড়াগুলো ভাজা হচ্ছে। ততক্ষণে ভাবলাম তেলটা আমি কৌটোর মধ্যে ঢেলে নিই, কারণ বেকার বসে থেকে তো লাভ নেই, কাজগুলো আমাকে করতেই হবে। তাই কাজগুলো আমি যখন সময় পাচ্ছি একটু করে নিচ্ছি। ততক্ষণে দেখি পকোড়াগুলো একদম ভাজা হয়ে গেছে। যাতে ভেতরে তেল না থাকে এই জন্য চাপা দিয়ে একদম ঠাসা দিয়ে তেলগুলো বের করে তারপর আমি পকোড়াগুলো নামিয়ে নিলাম। এখানে দেব আমার হাজব্যান্ড, আমার দাদা মানে ভাসুর আর শ্বশুরমশাইকে। 9টার মতন হয়েছিল, আর সবাইকে অর্ধেক অর্ধেক করে দিয়ে আসার পর আমি কিন্তু আরও একবার ভাজা বসিয়ে দিয়েছিলাম। সেটা নামানোর পর আমিও খেয়ে নিলাম। আমার শাশুড়িমা আবার মাংস খান না, এই জন্য ওনার জন্য রাখা হয়নি। যাই হোক চলো, এদিকে এত গরম পড়েছে, শ্বশুরমশাই 2টা লস্যি নিয়ে এসেছিলেন। এটা লস্যি কম আর মনে হচ্ছিলো আইসক্রিম বেশি। এই গরমে না একটু ঠান্ডা জিনিস খেলে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার রান্নাঘরটা দেখেই বুঝতে পারছো কত ছোট, তার উপর আমি ভিডিও করব দেখে ঘরের লাইটটাও জ্বালিয়ে রেখেছি। কি যে ভীষণ গরম লাগছে, তবে কি করব, ভিডিও তো আমাকে বানাতেই হবে, সেই জন্য একটু না হয় কষ্ট করেই নিই। এই কষ্টগুলো তো শুধুমাত্র তোমাদের জন্য। চলো, মাংসটা ভাজা করার পর আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা।
তারপর যত রকম গুঁড়া মশলা ছিল সব কিছু অল্প অল্প করে দিয়ে দিয়েছি। এখন বেশ কিছুক্ষণ কষানোর পর আমি কিন্তু এটা গরম জল দিয়ে দিলাম। এবার মাংসটা ভালো মতো সিদ্ধ হয়ে এলেই আমি নামিয়ে দিব। আজকে তরকারিটা খেতে ভীষণ ভালো হয়েছিল, তবে ঠিকঠাক কালার কেন আসলো না বুঝতে পারলাম না। মনে হয় আরও অনেকক্ষণ কষাতে হতো, তবে তরকারির টেস্টটা হয়েছিল ভীষণ ভালো। তোমাদের দাদা ভাইকে, আমার শ্বশুরমশাই আর ভাসুরকে কিন্তু ভাত দিয়ে দিয়েছি, সবাই খেতে বসে পড়েছে, শুধুমাত্র আমিই বাকি। তবে গ্যাস না পরিষ্কার করে কীভাবে খেতে বসি বলো তো? রান্নাঘরটা ভালো মতো পরিষ্কার করে তারপরেই আমি খেতে বসবো। আমার আগের ভিডিওতে রিফা বলেছ তোমার কথাগুলো বড্ড মিষ্টি, একদম তোমার মতো মিষ্টি গো রিফা, তাই না বলো? রিফা আরও বলেছ খুব সুন্দর হয়েছে দিদিভাই। ধন্যবাদ রিফা। শ্যামলী বক্সি দিদিভাই বলেছ 2 দিন আগের একটা ভিডিও দেখলাম আর এই ভিডিওটা দেখলাম, খুব ভালো লাগলো বোন ভিডিও দুটো। অনেক ধন্যবাদ দিদিভাই, তুমি যে নিজের সময় এভাবে বের করেছো যে আমার জন্য আমার ভিডিও দেখবে, এটা জেনে যেন ভীষণ ভালো লাগে। সঞ্চিতা মণ্ডল দিদিভাই বলেছ লাইক দিলাম, রান্নাগুলো খুব সুন্দর হয়েছে বোন। ধন্যবাদ দিদিভাই। রান্নার গ্যাসটা মোছার পর আমি কিন্তু সেই কাপড়গুলো ধুয়ে দিয়ে যেই না খাওয়া দাওয়া করে ঘরে এলাম, অমনি শুরু হয়ে গেল বৃষ্টি। আর শুধু বৃষ্টি নয় গো, আকাশ একদম ঘন কালো অন্ধকার হয়ে গিয়েছিল আর বেশ জোরে জোরে হাওয়া দিচ্ছিল। এই গরমে না কী যে ভালো লাগছিল। একটা জিনিস না একদম ভালো লাগে না জানো, সেটা হলো আমি যে সবসময় 4 দেওয়ালে বন্দি হয়ে থাকি। মানে আমাদের বাড়িটা তো দেখতেই পারছো, খুব ছোট বাড়ি। আর সম্পূর্ণ বাড়িটা মানে আমাদের 4টা রুম বা 3টা রুম বলতে পারো, আর একটা রান্নাঘর, তার মধ্যেই কিন্তু সম্পূর্ণটা বুকিং। মাঝখানে অল্প একটু উঠোন রয়েছে, ব্যাস এতটাই। আমার জীবন বা বলতে পারো আমার পুরো দিন এর মাঝেই কিন্তু আবদ্ধ। আমি বাইরে তেমন একটা যাই না। তা যাই হোক, এই যে সমস্যা, আমাদের সমস্যার কোনো শেষ নেই গো। কদিন আগে যে ঝড় হয়েছিল, সেই ঝড়ে কিন্তু আমাদের টিনটা ফুটো হয়ে গিয়েছে। সেই কবে থেকে যে মিস্ত্রিকে বলে যাচ্ছি আমাদের টিনটা ঠিক করে দাও, ঠিক করে দাও, মিস্ত্রিও আসছে না, আমরা টিনটাও ঠিক করতে পারছি না। এই যে বৃষ্টি হলো, ঘরে জল পড়া শুরু করে দিয়েছে। একটা বালতি এনে ঘরে দিয়ে দিলাম। এরপরে আমার হঠাৎ করে মনে পড়লো ব্যাগের মধ্যে তো আটাগুলো রয়েছে, কালকে যে আমি বয়ামটা ধুয়েছিলাম সেই বয়ামের মধ্যে আটাগুলো না হয় তুলে রাখি, তাহলে আটাগুলো ভালো থাকবে। এভাবে পাকার মধ্যে রাখলে আটাগুলো খারাপ হয়ে যেতে পারে। কালকে তো আমি গমগুলো উঠিয়ে রেখেছিলাম, আজকে আটাটা উঠিয়ে রাখলাম। কাজগুলো আমার কিন্তু প্রায় হয়ে গেল। আমার আগের ভিডিওতে কুকিং ভিলেজ থেকে বলেছো কমেন্ট পিন করতে, তোমার কমেন্টটা কিন্তু আমি পিন করে দিয়েছি, দেখে নিও। নাফিসা বলেছ খুব সুন্দর হয়েছে ভিডিওটা আপু, আর কথাগুলো অনেক ভালো লাগে। অনেক ধন্যবাদ নাফিসা, তোমার কমেন্টগুলো আমার ভীষণ ভালো লাগে। রিয়াদ সোনা দিদিভাই বলেছ খুব সুন্দর একটা রেসিপি, পুরো ভিডিওটাই ভালো লাগলো। তোমার তেজপাতাগুলো কিন্তু শুকিয়ে গেছে দিদিভাই, আমি দেখতে পেয়েছি। আলু ভর্তাটা খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ রিয়াদ সোনা দিদিভাই, তুমি যে সব জিনিসে খেয়াল রেখেছো। রাজশ্রী দিদিভাই কিন্তু ভীষণ বড় একটা কমেন্ট করেছো, আর তোমার কমেন্টটা পরে আমার হাসিও পেয়ে গেছে। তুমি নাকি জানতে না কুয়োর মধ্যে কি থাকে, মাটি নাকি বালি, নাকি পাকা থাকে? বালি থাকে গো। একদিন এসে না আমার বাড়ির কুয়োটা দেখে যেও, আর আমাদের বাড়ির কুয়োর জলও না হয় একদিন খেয়ে যেও। মনিকা দিদিভাই বলেছো খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ দিদিভাই। জানো তো পুরো সপ্তাহ জুড়ে কিন্তু আমার সংসারের কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়, ওই 12টা 1টার মধ্যেই সম্পূর্ণ হয়ে যায়। এখন ঘড়িতে কটা বাজে জানো? ওই প্রায় 3:30টার মতন। আর এখন আমি ঘর মুছছি। তার উপর আবার ছেলে মানুষরা যখন বাড়িতে থাকে তখন কাজ করতে অনেকটা দেরি হয়ে যায়। এটা এনে দাও, ওটা এনে দাও। আর যখন আমি ঘর মুছছিলাম আমাকে বলল ঘরের জানালাগুলো না বন্ধ করে দাও, ওই যে তোমাদের দাদাভাই বলল। তখন বললাম আমি যদি জানালাগুলো বন্ধ করি তাহলে কিন্তু আমার ভিডিও বানাতে অসুবিধে হয়ে যাবে, ঘরটা তো একদম অন্ধকার হয়ে যাবে। এই জন্য কী করলো, ঘরের লাইটটা জ্বালিয়ে দিল। আমার ভিডিও বানাতে তেমন কোনোই অসুবিধা হয়নি। তা যাই হোক, এদিকে কিন্তু আমার সম্পূর্ণ ঘর মোছা হয়ে গেছে। আমি যেহেতু সকালে একবার স্নান করে নিই, এই জন্য তেমন একটা চিন্তা থাকে না সারাদিনে স্নান করার। আর শাশুড়িমা সকালে গোপাল সেবা দিয়ে যান, আমি দুপুরে একবার জামা কাপড় পাল্টে নিই, গোপাল সেবা দিয়ে নিই।
আর সন্ধেবেলা একবার স্নান করে গোপাল সেবা দিয়ে সন্ধেবাতি দিয়ে গোপাল সোনাকে কিন্তু শয়ন দিয়ে দিই। তারপর আবার রান্নাবাড়ি করি। এই দেখো না, কিছুক্ষণ আগে বৃষ্টি হলো, উঠানের মধ্যে জল জল হয়ে গেল। এই জায়গাটা কাদা কাদা হয়ে যাবে, দেখতে কি খারাপ লাগে। কী বা করার আছে বলো। এই যে ফুল গাছটা দেখতে পারছো না, আমার শাশুড়িমা নিয়ে আসলেন কালকে। আর গাছের মধ্যে দেখো একটা ফুলও ফুটে রয়েছে। কালকে রাত্রিবেলা যখন কাজের থেকে বাড়ি ফিরছিলেন, তখনই আর কি রাস্তায় গাছটা দেখেছিলেন, আর এই গাছটা এনেছে। আর গাঁদা ফুল গাছেও কিন্তু একটা কলি আসছে। দেখে যে কি ভীষণ ভালো লাগে। নিজের বাড়ির গাছের ফুল ভালো লাগবে না সেটা কি হয়? তা চলো, এত বেলা হয়ে গেল, তবু আমার সারাদিনের কাপড় ধোয়া হয়নি। এই বিকেলের দিকেই কাপড়গুলো ধুয়ে দিলাম, তারপর স্নানটাও সেরে নিয়েছি। কাপড় তো শুকাবে না, তবে কি আর করার, ধুয়ে বাইরে রেখেই চলে এলাম। আমি এই বিকেলের দিকে ভাবছি কোন কাজটা করব, রাতের জন্য রান্না বসাবো নাকি অন্য কিছু করব। তখন আমার মনে হলো আমি তো 1 মাস আগে নেল পালিশ পরেছিলাম, তারপরে রিমুভার না ব্যবহার করেও আমার সব নেল পালিশ উঠে গেছে। আজকে না হয় একটু নেল পালিশ পরা যাক। আমার না 3টা নেল পালিশ আছে, যেমন একটা লাল, একটা খয়েরি আর একটা সাদা চিকচিক চিকচিক ডিজাইন করা। এই নেল পালিশগুলোর দাম 20 টাকা। আমার সব থেকে ভালো লাগে লাল নেল পালিশ, খয়েরিটাও বেশ ভালোই লাগে। আরও একটা আছে হলুদ কালার, যেটা আমার একদম পছন্দ না, এই জন্য আমি কখনো পরিও না। আমি যখন হাতে নেল পালিশ পরছিলাম না, কিনার দিয়ে কিন্তু নেল পালিশ পরতে গেলে অনেক সময় লেগে যায়। আমি সাথে সাথে সেগুলো আঙুলের সাহায্যে উঠিয়ে দিয়েছি। যদি এগুলো থেকে যায়, পরে আর উঠতেই চাইবে না, আর নখটা দেখতেও অনেক বাজে লাগবে। নেল পালিশগুলো যখন শুকিয়ে গেল, ওপর দিয়ে ওই যে অভ্র অভ্র নেল পালিশ আছে না, সেটা পরেছি। এটা আমার ভীষণ ভালো লাগে। আমি যখন মার্কেটে গিয়েছিলাম তখন এটা কিনেছি। তা যাই হোক, তোমাদের কোন নেল পালিশ ভালো লাগে আর তোমরা নেল পালিশ পরো কি না সেটা আমাকে জানিও। এখন আমার তেমন একটা নেল পালিশ পরা হয় না, তবে নেল পালিশ আমার ভীষণ ভালো লাগে। আজ তাহলে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।